যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল, সে সময় তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী হামিদা কর্তৃক সাবেক ছাত্রলীগের একটি অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক SM ফরহাদকে এবং যিনি যুদ্ধাপরাধীদের আদর্শকে লালন করেন এবং সর্বশেষ TSC-তে এই নিজামী আলবদরদের কমান্ডারদের ছবি টাঙিয়ে আত্মস্বীকৃত রাজাকার যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে যে কর্মসূচি পালন করেছে, সেই দুটি ইস্যুকে কেন্দ্র করে তিনি একটা রিট পিটিশন দায়ের করেছেন। কিন্তু তারপর থেকে এবং আমরা সেই রিট পিটিশন করে দেখেছি, সেখানে দেখেছি তিনি শুধুমাত্র SM ফরহাদ ইস্যুতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং তার যে পদ এবং বিবেকবোধ থেকেই তিনি এই বিষয়ে সোচ্চার হয়েছেন। কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিটবাজিরও খেলা চলেছে এবং সেই ক্রেডিটবাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত VC স্যার এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। সে সময় তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে তিনি এই মামলায় SM ফরহাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্যেই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র SM ফরহাদের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগের যারা সাবেক পদধারী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র রিট পিটিশন করেছেন। কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির। আমরা এ দ্বারা কি বুঝতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো, বিনা কারণে ঘোষণা দেওয়া হলো, নির্বাচন বন্ধ হয়ে গেল। তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীতে যে এখানে গাফিলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি, ঠিক সেইভাবে এই SM ফরহাদ যে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল এই ইস্যু নিষ্পত্তি করার কোনো সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য করিনি। উপরন্তু তাকে আরো কিভাবে ফেভার করা যায় সেই ইস্যুতে তারা সবসময় সোচ্চার ছিল। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান স্পষ্টভাবে সব সময় বিগত 1টি বছর এইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী বিরোধীদের প্রয়োগ করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে। এই উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা দেখেছি এই ঘটনার পরবর্তী সময়ে ছাত্র শিবির থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে SM ফরহাদ হুমকি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই আইন থেকে যদি বলা হয় যে ছাত্র শিবির তার বিরুদ্ধে যারা মামলা করবে, এই কথাটি তিনি খুব উচ্চ গলায় বলেছেন। কিন্তু তখনই আমরা লক্ষ্য করে দেখলাম যে আলী হোসেনের জামাত ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সেই ছবি ভাইরাল হয়ে গেল এবং তাদের তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন তিনি জামাতকে শিবিরকে সমর্থন করেন এবং সর্বশেষ ফেসবুক প্রোগ্রামে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায়ন করলেন না। অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয়, ডাকসুর GS হিসাবে যে ধরনের শপথ নিয়ে রাজনীতি করা উচিত
এবং সেজন্য কমিটমেন্ট থাকা উচিত। এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা বললো যে মামলা করবে, আজকে পর্যন্ত সেই এসএম করা তার মামলা করার দুঃসাহস দেখায়নি। এটি কারণ তাদের একটা কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্ত ভাবে তাদের সকল নেতা কর্মীকে তারা গুপ্ত রেখেছে, হয়তোবা তাদের কোনো অপকর্ম সাহস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলি স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে, যেখানে তিনি অতীতেও নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন, কমেন্ট করেছেন এবং সরাসরি জামাতের পক্ষে এই শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভূমিকা পালন করেছেন। তো সেই কারণে তিনি কিন্তু মামলা করেননি। আমরা আহ্বান জানিয়েছিলাম, যদি তিনি মামলা করতেন তাহলে গুপ্তচরদের যারা কমান্ডার সে বিষয়টি আইনের মাধ্যমে স্পষ্ট হতো। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা আইনি গুণের সাথে যুক্ত এবং তারা সাইবার বুলিংয়ের সাথে যুক্ত, সবকিছু স্পষ্ট হতো। আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন। প্রিয় উপস্থিতি, আজকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, এই ভয় এই দিন সারা দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে তারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে, যাদের নিজেদের কোনো নিজস্ব ম্যানিফেস্টো নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌলবাদ, সেই মৌলবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে, এই বই পড়ে তারা আদর্শে শিক্ষিত হয়। তারা বললে লজ্জা পায়, কিন্তু তাই নয়, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌলবাদের বই এটি আসলে কি, এটি আমাদের দেখতে চায়, তারা এমন ভাবে প্রতিক্রিয়া দেখায় যে তাদের সম্মানহানি করা হয়েছে। এ ধরনের রাজনীতির সাথে যারা জড়িত তারাই এই ভোট আইডির ধারক ও বাহক। আমি আজকে প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নিকট আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি। আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সরাসরি চলে যাচ্ছি এই ডাকসুতে যারা পদপ্রার্থী তারা এই বিগত 2 মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবিরকে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে, তার বিরুদ্ধে আমরা ছাত্রদের কোনো নেতা উচিত দেব না। আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই ভোট আইডির মাধ্যমে বিগত 1 বছর তারা সোশ্যাল মিডিয়ার বহির্গত সম্পৃক্ত, আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে সহ আপনার এখানে এক মোল্লা বসু সহ তারপর রয়েছে আবু বকর মজুমদার সহ আবু বকর মজুমদার সহ তাদের সহ সবাই দেখেন এই টকশোতে কিভাবে সরাসরি এফএম ভরাটকে জিজ্ঞাসা করছে এবং তিনি একজন স্পেশালিস্ট মিথ্যাচারী, সেজন্য তিনি কত সুন্দর হবে কত গুছিয়ে সে মিথ্যাচার করছেন। আমরা ছাত্র দলের কোনো বলছি না, আজকে পুরো ছাত্র সমাজ বুঝতে পেরেছে এই ভোট আইডির মাধ্যমে তারা নারীদের চরিত্র হরণ করেন এবং তারা রাজনীতির দিকে চরিত্র হরণ করেন এবং তারা তাদের নিজ নেতা কর্মীদের অপকর্ম থাকছে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে।